দ্বিতীয় প্রশ্ন করেছে, জান তুমি দাও সমাধান যে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ তাকে বাবা বলে ডাকে মতুয়াগণ, আবার গুরুচাঁদকেও বাবা বলে, আবার কলম তুলে তাকে ভগবান বলেও করেছ লিখন। আমার কাছে বলো দেখি, বাপ বেটা কখনো একসাথে বাবা হয় নাকি? আমি যদি আপনাকে বাবা বলে ডাকি কোনো সময়, আপনার কোনো ছেলে যদি আমার কাছে আসে কিংবা বসে, আমি যদি বাবা বলে আবার প্রণাম করি তার পায়, তাহলে এক যোগালে বাবার মতো হয় না? ডাক দিয়ে বলে, তাই এইটা বুঝতে পারি নাই। তবে শোনো তুমি সাধু মহাজন, তোমার নাম প্রেমানন্দ, তুমি লিও ভক্তদের আনন্দ, তবে করতে এসেছো আমার সঙ্গে দ্বন্দ্ব। তার জন্য আমার অন্তরে নাই কোনো বেদন, মনে আমার আছে ভাবো, গুরু কৃপায় যা পেয়েছি বলে যাব, মন দিয়ে করিও শ্রবণ। দেখো, বাবা ডাক কি শুধু শুধু শোনা যায়? বাবার মতো কাজ করলে মানুষ বাবা কয়। অনেকে আবার পয়সার জোরেও বাবা হয়, সেটা আমি করছি না। কারণ ওই বনগাঁ থেকে হেলেন্সা বাস যায় জানেন আপনারা? বাগদা, হেলেন্সা, দত্তফুলিয়া, মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম ওই কি বাজার, চান্দা বাজার। ওই চান্দা বাজার বাস স্ট্যান্ডে একটা বট গাছ ছিল, ওই বট তলায়, এখন সে বট গাছটা নাই, একটা ঘুমটি দোকান ছিল। আমি অন্তত ধরুন 48 কি 47 বছর আগের কথা বলতেছি। ওখানে এক বুড়ো বসতো, ওনার ছেলে আসতো মাঝে মাঝে, ওই বুড়ো বসতো। বুড়োর বয়স 85-80 হতো, এইরকম 85 বছর। ওনার দ্বারে যদি যে কেউ কত, ও দাদু এক প্যাকেট সিগারেট দাও, আমি দাদু, আমি দাদু, এই আমি দাদু, তোর বাবা দাদু, আমারে খোকা বাবু বলতে পারিস না? 85 বছর বয়স, খোকা বাবু না বললে উনি তার দ্বারা কিছু বেচবেই না। আর খোকা বাবু যদি একবার বলা যায়, এক প্যাকেট সিগারেটের সাথে একটা ফ্রি দেয়, দেশলাইও একটা দিয়ে দেয়। যদি যে শুধু বলা যায়, খোকা বাবু এক প্যাকেট সিগারেট দেবেন, আস, এই তো বুদ্ধিমান ছেলে। আমি সেই রকম খোকা বাবুর কথা বলতে চাই নাই সবাতলে। মূলত বাবাটা ডাক শুনতে হলে বাবার মতো কর্ম করার আছে প্রয়োজন। তাহলে বাবা গুরুচাঁদ কি কর্ম করেছিল যে জন্য সে বাবা ডাক শোনার অধিকারী হইল? আর আজকের বাবা ডাক শোনে নাই আমার গুরুচাঁদ যেজন, কথা নাই অসঙ্গত। অনেক আগে থেকেই, এই গুরুচাঁদ হওয়ার আগে থেকেই তারে বাবা কত। এই গুরুচাঁদ কোথায় ছিল, কোথার থেকে এলো? কৈলাসের ধন যিনি পঞ্চানন, এবার হয়েছেন শ্রীহরি নন্দন। তাহলে সেই শিব ঠাকুর আজকে তে বাবা কয় নাকি মানুষ? কি কায়দা আছে না? হ্যাঁ, কমাই দিস নি, আমার অসুবিধা হয়। হ্যাঁ, টোনটা একটু কমালি হয়ে যেত, খালি বলুমি হাত না দিয়ে। আমি কি ওই দিক তাকাইছিলাম? এই দিক তাকাইছিলাম, কলাম না আমরা এই পাছায় দুটে চোখ আছে। 51 বছরের অভিজ্ঞতা তো আমার। ঠিক করো, একটু ভলুম দাও, বোঝো না? এখন আমি বুড়ো মানুষ না, বোঝে না। উপর দিয়ে যতই কালা দেখো, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। এই জন্যে তোমারে করিমা না, আমারে জানো অত অত বাড়াবার না, তাই বলে একটু কমাই না। আমি নুন দিতে কলাম, যদি খুঁটি ধরে ডালিয়ে দাও, নুনির খুঁটিতে খাওয়া যাবে নাকি? তারপরে ভালো আলোচনার মধ্যে ছিলাম, একটু ছিটকে গেলাম। তাহলে বাবার ডাক শোনার মতো কর্ম করতে হয়, সাধন। তাই না হলে একটু টোন কমবে। বাবা হয় না কেউ ধরণী তলে। তাহলে আগেও তাকে বাবা বলতো যখন তিনি ছিলেন পাগলা পঞ্চানন। বলে বাবা পার করে গা ত্রিশূলধারী পার করে, বাবা কয় না নাকি? বলা বাবা। এই জন্যে গাজার এক নাম বাবা। কি গাজার মেলা নাম আছে কিন্তু, সল্টু,
আঠা, খিতিস, মধু, বাবা। পুলিশ আবার ঠিক বাবা, পুলিশ দাঁড়ায় রয়েছে দোকানে, যে 10 টাকার বাবা দেও। কি কয় তারে বাইরে, ওই যে বাবা ভোলানাথ, করি তোমার চরণে প্রণিপাত। ওই বাবা শ্মশানে মশানে বাবা খেত, এই জন্যে গাজারেও বাবা কয়, এ কথা মিথ্যা নয়, আপনারাও জানেন যথাযথ। নাকি ভুল করলাম না তো? যারা খায় তারা জানে এর মানে, ঠিক না? মাঝে মাঝে কি 2-1টা গল্প কব না, শুনিয়ে নেই না, আপনাকে গরজ নাই, কব না। কব? তোমরা কি কও? এই তো 1জন 2জন, জোরে কতি হবে, কব? ওই বুড়ি আগে আর তুলিছে। এক জায়গায় গান গাইতে গেছি, মোটে উলুধ্বনি দেয় না। আমি বললাম যে উলুধ্বনি না দেবে তার বিয়ে হবে না। যেই কইছি রাধাকৃষ্ণ প্রেমানন্দে হরি বলে, এক বুড়ি আগে, আমি বললাম বুড়ি মা, তোমার কি বিয়ের বাতি কেমন আছে নাকি? কি নিয়ে আইসেলি আর কি নিয়ে চলে যাচ্ছ? চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে 2-1 ফোঁটা হবে। কি মাঝে মাঝে রস যদি 2-1 ফোঁটা না হয়, কেমন নিরামিষ নিরামিষ লাগবে নি সবাই। তবে আসল কথাগুলি আমি ধরব, তুলি, সেগুলো আমি যাব না ভুলি। আসল কথা বলতে আমার আছে অভিপ্রায়। তাহলে যখন শিব ছিল তখনও তার বাবা না ডাক শুনতে হলো, আবার যখন গুরুচাঁদ হলো, বাবা সোনার মতো কাজ করে গেল। দেখেন, বাবা আছে 5 প্রকার, মা আছে 7 প্রকার। পঞ্চপিতা, সপ্ত মাতা, এটা আমাদের সনাতনী শাস্ত্রের গাথা। মূল মাতা পিতা কোন 2 জন? যার ঔরসে এবং যার গর্ভাবাসে আমি করেছিলাম জন্মগ্রহণ, যার ঔরসজাত সন্তান। তাহলে মূল বাবা তিনি, আর যার গর্ভে ছিলাম মা তিনি। 1 নম্বরের বাবা পেলাম। 2 নম্বরের বাবা কেটা? শুনো তুমি সাধুর বেটা, শিক্ষাদাতা। এই শিক্ষা আছে 2 প্রকার, কাণ্ড বড় চমৎকার, আপনারাও জানেন বিজ্ঞ শ্রোতা। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, আর একটা হচ্ছে অধ্যাত্ম শিক্ষা। আধ্যাত্মিক শিক্ষা যার কাছে মেলে তারেও মানুষ প্রণাম করে বাবা বলে, গুরুরে বাবা বলে না, ঠিক না বেঠিক? আমাদের শাস্ত্রে বলেছে তাই। শিক্ষক মহাশয়কেও বাবার মতো শ্রদ্ধা করা চাই। তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা, আর একজন অন্নদাতা। নিরন্নকে অন্ন দিয়ে যদি কেউ বাঁচায়, অন্নদাতা পিতা সেই ব্যক্তি হয়। তাহলে 3 জন হলো। আশ্রয়দাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, নিরাশ্রয়কে আশ্রয় দিলে বাবা বলে প্রণাম করো তার চরণ তলে। শাস্ত্রে লিখেছে কলম তুলে। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় দেয়, সেও বাবা ডাক শোনার অধিকার পায়। তাহলে 4 জন হলো। আর ভয়ত্রাতা, তাহলে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আশ্রয়দাতা, ভয়ত্রাতা। কেউ নাই আপনার শোনে, আপনি গেছেন গহন বনে, বন করিতে পরিভ্রমণ, হঠাৎ উগ্র ব্যাঘ্র এসে দাঁড়াইল আপনার পাশে। ব্যাঘ্র তো করিবে ভক্ষণ। মনে মনে ভাবলেন, তাই আজ আমার আর বাঁচা নাই, ওরে কেউ কি আমার রক্ষা করতে পারবে না জীবন? এমন সময় যদি কোনো ব্যক্তি এসে দাঁড়াই আপনার পাশে, হয়তো ফাঁকা গুলি করে বাঘটাকে তাড়াই দিল দূরে,
এই যে ভয়ত্রাতা বাবা বলে প্রণাম করে। তারে বাবা তুমি না থাকলে, তুমি আমার 14 পুষির বাবা রে বাবা, তুমি না থাকলে আজকে বাঘের থাবা খাইয়ে শেষ হয়ে যেতাম। ঠিক না বে ঠিক? বোঝা যাচ্ছে তো নাকি? আমার এই গোসাই কইছে যে একটু মানুষের শিক্ষামূলক আলোচনা করেন, আপনি কইছেন না? হচ্ছে তো, সেই ধরনের আলোচনা হচ্ছে তো। তাহলে এই পঞ্চপিতা আমরা পাই, আর এই পঞ্চপিতার স্ত্রী তারাও তো মা, এ তো আর বলে বোঝানোর দরকার নাই। আর 2 জন মা আছে, একজন হচ্ছে কে? জন্মভূমি মাতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। যে দেশে আমরা জন্মগ্রহণ করি জন্মভূমি মা বলে আমরা তাকে প্রণাম করি, তাই তো নাকি? ভারত আমার দেশ, আমি ভারতের অধিবাসী। যখন আমার একটা পাসপোর্ট করতে যাবেন, আপনি আমেরিকায় যাবেন, সেখানে কি লিখবে? আই এম ইন্ডিয়ান সিটিজেন অফ কি? ওয়েস্ট বেঙ্গল। বলেন কি লিখতে হয়? সিটিজেন অফ ইন্ডিয়া। এটা বুঝতে হবে কিন্তু, আমি ভারতের নাগরিক, ভারত আমার জন্মভূমি, মনে রেখো ঠিক। তাহলে জন্মভূমির দিও জয়। জন্মভূমিকে যদি কেউ আঘাত করতে চায়, জীবন দিয়ে রক্ষা করো তাই। এই জন্মভূমির শৃঙ্খল নাশ করবার তরে বহু বহু বীরেরা জীবন দিয়েছিল ব্রিটিশের সঙ্গে যুদ্ধ করে। দেয় নাই? বিনয়, বাদল, দীনেশ হয়ে গেছে যুদ্ধ করতে শেষ। নেতাজি যে গেছে হয়ে নিরুদ্দেশ, আজও তার খবর নাই। ফাঁসির কাস্টে ক্ষুদিরাম জীবন দেয়। মাতঙ্গিনী হাজরা গুলিতে বুক হয়েছিল জাজরা। একমাত্র মায়ের শৃঙ্খল মুক্ত করার দায়। কি হয়েছে? কথা কও কেন? কথা করছে কেন? উনি কি করছে? কি কি হয়েছে? তাহলে চুপ করে থাকেন সবে, কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। তাহলে এক মাতা হচ্ছে জন্মদাত্রী মাতা, আর এক মাতা জন্মভূমি মাতা। জন্মদাত্রীর গর্ভে আমাদের জন্ম হয়, জন্মগ্রহণ করে তার স্তন সুধা পান করি আমরা নারী নরে। একটু বড় হলে পরে জন্মভূমি মায়ের গর্ভে বীজ দিয়ে যে ফসল উৎপাদন করে আমরা খাই, তাই। হরিবল। শুভম নামে একটা বাচ্চাকে নাকি পাওয়া যাচ্ছে না। পিসি কই? বাচ্চাটা কার কাছে ছিল? বাড়ি থেকে অসীম সরকারের গান শুনবে বলে চলিয়েছে। বয়স কত? কই কই শুভম? অশুভম দাঁড়াও, ওই যে শুভম। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। এই তুই আমার দ্বারে আয়, এই আসরে এসে বয়, তুই বাড়ি গুড বয়। নিয়ে যাবা না ওরে গান শুনতে দেবা? যেটা করতে ইচ্ছে করে করো। কি আচ্ছা, আর একটা মা আমাদের সনাতনী ধর্মগ্রন্থে আছে। আগে আমি একটু সাক্ষী মানিয়ে নেই আপনাদের কাছে, এটা আগে আমি কব না। আচ্ছা, মনে আছে কি না আছে দেখেন তো। আগে যদি কোনো বাড়ি নতুন গাই বিয়ে হতো, সেই বাড়ি গোফাগুনা পূজা হতো। কারা কারা জানেন? হাত তোলেন। গোফাগুনা ফাল্গুন মাসে, এদি সবাই জানে, তাহলে আর আমি কি করবো? তাহলে আমাদের 14 পুরুষ ধরে গোমাতার পূজা করে।
নূতন গাভী বাচ্চা দিলে পরে গোয়াল ঘরে কি হতো? গোফাগুনা, ওটার নাম না উনি কয় গোফাগুনা পুজো হতো। এর খাঁটি কথা কইছে, দে আমার বাড়ি গোফাগুনা পুজো হচ্ছে। সেই মিষ্টি অন্ন রান্না করতো, তারপরে খই দিত, দই দিত, এ বাড়ি ও বাড়ি দেখেই খেয়ে বেড়াতাম, ঠিক না নাকি? হ্যাঁ, এইটা আমি কেন সাক্ষী মানলাম? যদি কই গোমাতা, অনেকে আছে কখন ওই বিজেপির এমএলএ তো ওই জন্য করছে, এই জন্য একে সাক্ষী মানিয়ে নিয়ে করলাম। আরে কোথাকার বিজেপি, কবে হয়েছে? আমার 14 পুরুষ ধরে গোমাতার পূজা করে আইছে। হরিবল হরিবল, নাকি প্রসাদ খাইছো না? তাই এই জন্যে তাহলে পঞ্চপিতা সপ্তমাতা আলোচনায় পাই, সনাতন শাস্ত্রে লেখা, মিথ্যা বলি নাই। তাহলে গুরুচাঁদ কোন পিতা হবে এবার একটু দেখুন ভেবে। কেন গুরুচাঁদকে বাবা বলবো সেইটা তো বোঝা চাই। একজন শিক্ষক যদি পিতা হয়, শিক্ষাদাতা, থাক এই তুই চুপ করে বয় তো, তোরে দেখে খালি মানুষ পায়, বয় তো বয়। কুকুরে বোলা কইয়ে ডাকে। খুব লক্ষ্য করে কথাগুলো শোনেন। আমরা কি পেলাম আলোচনার ভিতরে? শিক্ষক হলে পরে পিতার মতো সম্মান করো তোমরা তারে, তাই তো? শিক্ষকের কাজ কি বইপত্র ছাপানো থাকে? উনিও লেখাপড়া শিখে বাচ্চাদের লেখাপড়া শিখায়, তাই তো নাকি? বাল্য শিক্ষা কে লেখছে? কে লেখছে? বাহ, একটু ঈশ্বরচন্দ্রটা কতি পারলেন না? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে সেই বাল্য শিক্ষা যিনি পড়ান তিনি পিতার সম্মান পান। কিন্তু সমাজের 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। এটা বুঝতে হবে সভ্য সমাজস্থান। আমরা যদি হিস্ট্রি অফ এডুকেশনে যাই, অর্থাৎ শিক্ষার ইতিহাস জানতে যাই, কি পাই? শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা প্রাচীন যুগীয় শিক্ষাধারা, বসে শোনেন আপনারা, একটা মধ্যযুগীয় শিক্ষাধারা, আর একটা আধুনিক যুগীয় শিক্ষাধারা বলে দিয়েছে পরিচয়। এই কথা কইস নে তোরা, শুনতে ইচ্ছে করে শোন, নয় বাড়ি যে ঘুমা গিয়ে। তাহলে প্রাচীন যুগীয় শিক্ষাধারা ছিল কেমন? আমার কাছে বলুন দেখি, কোনো স্কুল কলেজ ছিল নাকি? গুরু গৃহে গিয়ে করতে হতো বিদ্যা অধ্যয়ন। কথা নয় অসঙ্গত। সেই গুরু গৃহে যাওয়ার অধিকারী কি শূদ্ররা পেত? হ্যাঁ, কায়দা আছে। সমাজের 85% মানুষ যারা একটা শ্রেণীর দ্বারা তারা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত হয়ে কাটাতো জীবন, তাদের কোনো শিক্ষার অধিকার ছিল না তখন। কেন? ধর্মের ভয় দেখাতো, মনুসংহিতা, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই তুই শূদ্র সন্তান, তুই লেখাপড়া শিখবি কেন? তোর কাজ হচ্ছে 3 বর্ণের সেবা করা। বুঝেছেন কি কইছি? তাহলে যাদের সমাজের 85% মানুষের আমরা দেখলাম শিক্ষার অধিকার ছিল না। প্রাচীন যুগীয় শিক্ষাধারা করলাম আলোচনা। মধ্যযুগীয় শিক্ষাধারার কথা যদি বলতে যাই, সেখানে কিছু টোল এবং ত্রিপাঠী পাই। সেখানেও দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের কোনো অধিকার ছিল না। এবার একটু আলোচনা করতে হবে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং ব্রয়ন্তি যুগে যুগে, বলি আপনাদের পুরো ভাগে। তাহলে কৃষ্ণ, তাকে আমরা কি বলছি? সচ্চিদানন্দ বিগ্রহ তিনি, কৃষ্ণ চিন্তামণি।
সে তো সমস্ত শক্তির খনি, সর্বশক্তিমান। সে আবার লেখাপড়া শিখতে শান্তিপনি মুনির বাড়ি গেল কেন? গুরু দক্ষিণে পালা শোনো নাই? কীর্তন গানে আগে গাত কি? সুখের দল গুরু দক্ষিণে ভালো গাত, ললিত কাপালি, কৃষ্ণ সুদামা ভালো গাত, মণিমোহন নৌকা বিলাস ভালো গাত। মনে আছে কি? যারা বুড়ো বুড়ো মানুষ। ঠিক কইছি তো নাকি? কায়দা আছে। তাহলে এই যে কৃষ্ণ বলরাম ভাই দুইজন বিদ্যা শিক্ষা করিবার কারণ মুনি গৃহে দিয়েছিল দর্শন। তাহলে যত বড় ভগবান হও না কেন, বিদ্যা শিক্ষার প্রয়োজন আছে। শোনেনি জ্ঞানবান? কিন্তু দাঁড়িয়ে বলি, সভ্য সবার ঠাই কোনো ভগবানই দলিতদের জন্য একটা স্কুল করার সময় পায় নাই। আমি খারাপ করছি না যে করে নাই, এটা কব না, সময় পাই নাই। আমি কারো নিন্দাসূচক কথা বলবো না। মধ্যযুগে টলটিপাটি যখন হয়েছিল, রাধা কৃষ্ণ যুগল একসঙ্গে গৌর হয়ে এলো, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে খোল মৃদঙ্গ হরিনামে মাতাইল। তাহলে রাধা কৃষ্ণ একত্তরে এসেছিলেন ব্রজপুরে। তিনি আবার লেখাপড়া শেখার তরে কেন বিদ্যানিধির টোলে পড়তে গেল? এ কথা কেন বলছি আপনাদের ধার? ভগবান হলেও তার লেখাপড়া শেখা দরকার। লেখাপড়া শেখার প্রয়োজনীয়তাটা কি, এইটা বুঝাবার জন্য এইসব বলতেছি নাকি? বুঝতে পারছেন? বসে শোনেন জ্ঞানী লোক, যত বড় ভগবান অবতার হোক, তারাও করতে গেছে বিদ্যা অধ্যয়ন, কিন্তু সেখানে কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের অধিকার ছিল না। কখন এদের অধিকার দেবার ধরে স্বয়ং পাগলা দিগম্বরে হরির পুত্র হয়ে করেছিলেন জন্মগ্রহণ। হরিচাঁদ ঠাকুর এসে দলিতদের ভালোবেসে কাছে নিয়ে বললেন শেষে, তোদের ধর্মের অধিকার নাই, আয় আয়, একসঙ্গে সবাই আমরা হরিনাম গাই। আয়। তিনি দিলেন সবাইকে ধর্মের অধিকার, নারী পুরুষ হয়ে গেল একাকার। এই অধিকার ইতিপূর্বে আর কেউ করে নাই দান। এই অধিকার দেয় নাই কোনদিন। জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও স্ত্রী, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে, ভেবেছ কি তাই? এক হরি নামের প্রেমের বন্যা ছাড়া অন্য কিছু নাই। বুঝেছেন? তাই হরিচাঁদ হরিনাম দিয়া অন্তর দিলেন বিশুদ্ধ করিয়া। একটা রত্নাকর দস্যুকে বাল্মীকি করেছিলেন নারদার প্রজাপতি দুইজন। কিন্তু বসে শোনেন জ্ঞানী দল, হাজার হাজার লক্ষ লক্ষ রত্নাকর দস্যু বাবা হরিচাঁদ গুরুচাঁদের দ্বারাই উদ্ধার হয়ে গেল। বড় বড় লাঠিয়াল ছিল, তারা বড় বড় পাগল হলো, সাধু হলো, গোসাই হলো। হয় না? আমার কাছে বলুন দেখি, হরিচাঁদ গুরুচাঁদ আসার আগে বলি আপনাদের পুরো ভাগে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের মধ্যে কোনো সাধু ছিল নাকি, গোসাই ছিল নাকি? লেখাপড়া তো দূরের কথা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এগুলো এখন ভাবিয়া ভাবনাটা আপনার পরিপক্কতা প্রাপ্ত হতে হবে, তবে হরিভক্তি আসবে। আর খালি লাফালাফি করে খিচুড়ি খালি কি হবে? এই জন্যে তুমি কৃষ্ণ ভক্ত হও, কালী ভক্ত হও, রাম ভক্ত হও, আমার কথা শুনে লও। যদি দলিতের ঘরের তুমি হও সন্তান, আর যদি বাবা গুরুচাঁদ ঠাকুরকে না করো সম্মান, হরিচাঁদ ঠাকুরকে না করো সম্মান, তুমি এক নম্বরের বেঈমান। তোমার সমস্ত অধিকার তারা করেছে দান। এই জন্যে
হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার আগে বলি সবার পূর্বভাগে ডাক দিয়ে বলেছিল গুরুচাঁদের ঠাই, বাবা আমার কথা নিবি, তুই এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের জন্য শিক্ষার অধিকার আদায় করবি। এই জন্য গ্রামে গ্রামে ছোট ছোট জায়গা মিটিং করে করে উনি বলতে লাগলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিস শিক্ষা, মরে কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। শিক্ষা সংহতি একত্ববোধ, সংগ্রাম করে নিজের অধিকার আদায় করা। শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা। এমনি এমনি তোমার কেউ কিচ্ছু দেবে না, পাবা না। ঐক্যবদ্ধভাবে তোমাকে লড়াই করতে হবে, তোমার অধিকার তবে আদায় হবে। কি কইছি বুঝতে পারিছ কথাগুলো? এর সঙ্গে আলোচনা একটা এসে গেছে, খুলে বলি আপনাদের কাছে। আচ্ছা এইটাকে সারিয়ে নিই। উনি কি শুধু শিক্ষার আন্দোলন করেছেন? না, ৪,৫০০ স্কুল করেছেন, একটা দুটো না। আর কি করেছেন? লেখাপড়া শেখার পরে যারা এরা যাতে চাকরি বাকরি পেতে পারে তার জন্য প্রথম সংরক্ষণ বাবা গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ আমলে এনে দিয়েছেন। নিজের ছেলেও সাব রেজিস্ট্রার করিয়েছেন। বুঝতে পারছেন কি বলছি? ওই মুখ দিয়ে বললাম হ্যাঁ আমি এই করে যাচ্ছি, তাহলে আপনি আচরি ধর্ম, সকলকে শিখালো কর্ম। এইবার আর একটা আলোচনার মর্ম এর মধ্যে এসে যায়। যে প্রশ্নটা করেছে দান নমশূদ্র বলে কেন, এটাও বাবা গুরুচাঁদ ঠাকুরের দান। কারণ এই নমদের আগে চণ্ডাল বলেই ছিল পরিচয়। চণ্ডাল কেন বলতো? অল্পতেই রাগ হয়ে যেত, ঘরে ডাল সরকি থাকতো, এ বাড়ি ও বাড়ির সাথে কোপাকুপি বাগাই দিত, একটু বাদিয়ে গেল তো চলিয়ে আয়, কেটা কেটা বাদিছে মন্ডলরা আর বালারা। ঠিক কইছি না নাকি? রাম দাও, কালি কাতরা ঢাল থাকতো না, কত লাঠিয়ালি হতো। তাহলে ব্যাপারটা বুঝতে হবে। এই জন্যই বলে রাগ না চণ্ডাল। বেশি রাগ থাকলে পরে চণ্ডাল বলে তাহলে রাগ না চণ্ডাল। তাহলে চণ্ডালত্ব যাবে দূরে কিসের দ্বারায়? শিক্ষার দ্বারায়। মানুষ যখন শিক্ষিত হয় তখন একটু বার বুদ্ধি হয়। একটা কাজ করতে গেলি, আমি বিএ পাস করেছি, আমি যদি লাভ দিয়ে পড়ে যাই, এর দাও দিয়ে কেউ কোপ দিই, কেমন একটা ব্যাপার মন্দ কবে না রে। মাস্টার মানুষ, আমি ডাক্তার মানুষ, কেউ যদি খালি চট দিয়ে বসি, নয় সে একটা খারাপ কথাই কইছে, মানুষ ভালো কবে? এই বোধ বুদ্ধি ভিতরে জন্মায় কিসের দ্বারায়? শিক্ষার দ্বারায়। এই জন্য শিক্ষিত মানুষ গালাগালি দিলেও একটু কায়দা করে দেয়। আর আমাকে মতো মানুষ খান্ডারটা কয়ে দিলাম, বোঝো না কি কইছি? কায়দা আছে। বড় একজন অফিসারের সাথে আমার পরিচয় ছিল, ইনকাম ট্যাক্স অফিসার। সে আজকে 40 বছর আগের কথা, একজনকে টাকা দেশে 50,000 আর দেয় না। তা সে বাড়ি আমি গান গাতাম, তাহলে তার বউ গেলে কয়, আপনি একটু বলতে পারেন না ওকে, একটু বেশি কথা বলতে পারেন না, আপনার টাকাটা দেয় না, একই অফিসে চাকরি করে। বলে আজকে বলেছি, ভীষণভাবে বলেছি, ভীষণভাবে, এর চাইতে বলা যায় না। কি বলেছ? আমি বলেছি আপনি যে আমার টাকাগুলো দিচ্ছেন না, আমাকে মুখ দেখাতে কি আপনার লজ্জা করে না? আপনি আমার টাকাগুলো দিচ্ছেন না, প্রতিদিন আপনি অফিসে আসছেন, আমার সঙ্গে দেখা হচ্ছে, এটা একটা লজ্জার বিষয় না? মারাত্মকভাবে বলেছি। আর আমার মতো মানুষ ওই কথা, এই সারা তা দিবি তো দে, আর তো কী কথা সেটা তো আর বেরোলো না মুখ দিয়ে। হরিবল হরিবল, কায়দা আছে, ঠিক না নাকি?
কিন্তু খাতা কলমে চণ্ডাল গালি করিতে মোচন একমাত্র গুরুচাঁদ ছাড়া সেই কর্ম করে নাই কোনো জন। বসে শোনেন জ্ঞানী দল, 1881 সালে বৃহৎ যশোর জেলা ভাগ হয়ে খুলনা জেলা তৈরি হলো। খুব ভালো করে শুনেন, খুলনা জেলা তৈরি হলো। ওই জেলা ডেভেলপড করবার জন্য একটা ডেভেলপমেন্ট কমিটি তৈরি হলো, 12 জন সেই কমিটিতে ছিল। খুলনার থেকে সাতক্ষীরা পর্যন্ত একটা রাস্তা পাশ হলো, একদম খুলনা টিভি সেন্টারের সামনে দিয়ে রাস্তাটা গেছে। কিন্তু মাঝখানে রংপুর শাহাপুর নামে একটা জায়গা আছে, আপনারা চেনেন কিনা আমি জানি না। এগুলোকে একদম পারফেক্ট ইতিহাস বলছি। ওখানে বিরাট জলাভূমি ছিল। রাস্তা করতে করতে যখন ওখানে গেল, ওখানে গিয়ে থেমেছিল যে এত টাকা খরচা করে জলাভূমি বন্ধ করে এইভাবে রাস্তা সাতক্ষীরা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। আপনাদের জেনে রাখা ভালো, ওই রংপুর শাহাপুরে একজন বর্ধিষ্ণু পরিবার, আমাদের এই চণ্ডাল পরিবার ছিল। তখন তো আর নমশূদ্র হয় নাই, পরিচয় ছিল চণ্ডাল। তার নাম কি? জীবন বাবু, জীবন জোয়ারদার। অনেক টাকা ছিল তার। সে মনে মনে চিন্তা করে রাস্তাটা যদি না পৌঁছায় সাতক্ষীরে, এই পর্যন্ত এসে লাভটা কি হলো। এবার সরকার ওই পর্যন্ত রাস্তা করে দিল, শুনে আপনাদের লাগবে সুখ। বাকি ছিল যে টুক, জীবন জোরদার নিজের গাটের টাকা দিয়ে সাতক্ষীরা পর্যন্ত নিয়ে রাস্তা করে দিল। এই খবর কলকাতা সাহেবের কাছে চলে গেল। সরকার পারে নাই যা জীবন জোরদার করেছে তা। বিশাল কাজ। জীবন জোরদারকে কলকাতায় কল করা হলো। লাটের দরবারে জীবন জোরদার গেল, ডাক দিয়ে বলে, জীবনের ঠাই কত টাকা খরচা হয়েছে আমরা একটু জানতে চাই। আপনার মতো মহান মানুষ সমাজে পাওয়া যাবে বা কয়জন? আমাদের অন্তরে আছে, ভাবো খরচার টাকা যা আপনাকে সব আমরা দিয়ে দেব। ডাক দিয়ে বলেছিল জোয়ারদার জীবন, সাহেব আমি মানুষের সেবার তরে দিয়েছি রাস্তা করে, সেই টাকা ফেরত নেবার তরে আমি আসিনি এখন। এত এত বড় ত্যাগ। তাহলে ডেভেলপমেন্ট কমিটিতে সদস্য আছে 12 জন, এক্সিকিউটিভ বডিতে, তাহলে বাড়াই দিতে হবে একজন। যেই ওনার নাম ওর মধ্যে ঢুকাইয়ে দিল, যে তথাকথিত উচ্চবর্ণের মানুষ যে 12 জন ছিল তারা লিখিত দিল, এই চণ্ডালের সাথে একসাথে চেয়ারে বসবো নাকি আমরা? ওই একা থাকুক গিয়া, আমরা নাই। এরা হচ্ছে চণ্ডাল। 12 জন যদি লিখিত দেয়, চণ্ডালের সঙ্গে একত্রিত অবস্থায় পাশাপাশি চেয়ারে বসা সম্ভব নয়। একটু ভাববেন, বাড়ি গিয়ে শুয়ে শুয়ে একটু ভাববেন। তারপরে হরিচাঁদের প্রতি, গুরুচাঁদের প্রতি ভালোবাসাটা আসবে। দেখবেন দুপুরটা চোখের জল পড়বে। বাবা তুমি ছাড়া তো আমাকে কেউ ছিল না উদ্ধার করার, তুমি এসেছিলে বলে বাবা আমরা এই অধিকার পেয়েছি। যখন 12 জন মিলে গিয়ে সকলে লিখিত আপত্তি জানায়, সাহেব তখন বিপদে পড়ে যায়। এরা চণ্ডাল, এদের নারীরা নেশা করে, বিড়ি খায়, হুকু খায়, আরো অনেক কিছু লিখে দিয়েছে আর কি বিরুদ্ধে। এদের সঙ্গে পাশাপাশি একসঙ্গে বসা আমাদের সম্ভব নয়। এটা হচ্ছে অতি শূদ্র একদম। তখন আবার জীবনবাবুকে ডেকে নিল। সাহেব অবনত মস্তকে বলেছিল, জীবনবাবু
আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনাকে 6 মাস সময় দিলাম। আপনারা যে চণ্ডাল না, কোনো শাস্ত্র গ্রন্থে যদি লেখা থাকে আপনাদের এই জাতির পরিচয় এনে দেখাবেন আমাকে, তারপরে আপনার শেয়ার থাকবে, তাছাড়া নয়। শেষিয়া ডাক আমার হলে বসে শোনেন জ্ঞানী দলে, রামচরণ লোচনের বাবার শ্রাদ্ধ ক্রিয়া, সেই উদ্দেশ্যে ছিল স্বজাতি ভোজন। জীবন জোয়ারদার সেখানে দিয়ে দর্শন, গলায় গামছা নিয়ে সবাইকে বলল ঢাক দিয়া, তোমরা আমার কথাটা করো শ্রবণ। তোমরা তো জানো আমি একখান চেয়ার আমাকে লাট সাহেব করেছে অর্পণ। কেন? আমি ভালো কাজ করেছি বলি একখান ভাগ্যে চেয়ার পেলে। কিন্তু 6 মাসের মধ্যে আমরা যে চণ্ডাল না, এর শাস্ত্রীয় প্রমাণ না দিতে পারলে চেয়ার থাকবে না। তখন 28 জন নিয়ে একটা কমিটি হয়েছিল, যে কমিটির মধ্যে কবি হরিবর সরকার মশাইও ছিলেন। কেন তাকে রাখা হয়েছিল? কবি যারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে তারা বিভিন্ন তথ্য করে আহরণ, কিন্তু 5 মাস গেল কেটে, আমি বলি সভা কটে, খুঁজে পাওয়া গেল না মোটে। হঠাৎ হরিবর সরকার ডেকে বলল সবার নিকটে, আমাদের যা শক্তি ছিল তা তো খর্ব হয়ে গেল, চলো আমরা বাবা গুরুচাঁদের কাছে যাই। তখন বাবা গুরুচাঁদ বেশি। সবাই যখন বাবার কাছে গেল, বাবা গুরুচাঁদ প্রথমেই ডেকে বলেছিল, আমি তো তোদের জন্যই বসে রইছি রে, তোরা এত দেরি করলি কেন? আছে আছে, তোরা যে নমশূদ্র তার প্রমাণ আছে। কোথায়? এখান থেকে অনেক দূরে ঘা মল্লিকপুরে শ্যামাচরণ তর্ক অলঙ্কারের ঘরে একখানা বই আছে, আর সব ওরা পড়াই ফেলিছে। বইটার নাম কি? শক্তি সঙ্গম তন্ত্র। তার প্রান্তসী অধ্যয়ন করে হর পার্বতী সংবাদ বলে যারে, সব পেয়ে যাবি তার ভিতরে। যা গিয়া শ্যামাচরণ তর্ক অলঙ্কারের ধারে বল, বাবা গুরুচাঁদ পাঠাই দিয়েছে ওই অধ্যায়টা সে যেন নিজের হাতে সংস্কৃত থেকে বাংলা করে লিখে দেয়, তাতে উনি স্বাক্ষর করে দেয়। তখন সবচাইতে বড় পণ্ডিত। সবাই মিলে যখন ঘাঘা মল্লিকপুরে গেল, গুরুচাঁদের শক্তি তো সবার ভিতরে প্রবেশ করা ছিল, বলার সঙ্গে সঙ্গে বিরোধিতা করতে পারল না। তখন ওই বই এনে সযতনে সে বান্ধা ছিল, খুলে ওই প্রান্তসী অধ্যায়ের ঘটনা লিখে সই করে দিয়ে দিল। কি লেখা ছিল? পার্বতী জিজ্ঞাসা করে শিবের সদন, 4 বর্ণ শাস্ত্রে আমি করি দর্শন, কিন্তু নমশূদ্র কারা তুমি বলো পঞ্চানন। শুনিতে আমার মনে আছে আকিঞ্চন। শিব ডেকে কহে ওই পার্বতীর ধারে, সপ্ত ঋষির এক ঋষি মরিচি বলে তারে। মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নমস পরিচয়, তার 2 পুত্র উরুবান আর কীর্তিবান হয়। এই জন্যে আমাদের গোত্রটা কি? কাশ্যপ গোত্র। যে যেখানে আছে সব নমশূদ্র। এই জন্য কপালী সম্প্রদায় কিন্তু নমশূদ্র, যাকে কাশ্যপ গোত্র। পণ্ডক্ষত্রিয় কাশ্যপ গোত্র, নমশূদ্র ভাগ হয়ে গেছে, করিয়ে ফেলিছে। আমাকে শক্তি খর্ব করার জন্যই প্ল্যান করেছে। হ্যাঁ, রাজবংশীরা সব কাশ্যপ গোত্র। যদি রাজবংশী, কপালী, পণ্ডক্ষত্রিয়, নমো, এই যারা যারা কাশ্যপ গোত্র একসাথে হয়, তা কি শক্তি হবে নেমশাই? বুঝেছেন কি করেছে? ভাগ করে আমাদের শেষ করে ফেলেছে। যেমন ওপার বাংলার উদ্বাস্তুদের বিভিন্ন রাজ্যে ভাগ করে তাদের
শক্তিকে খর্ব করা হয়েছে। 18টা রাজ্যে জঙ্গলের মধ্যে মধ্যে গিয়ে গ্লোরি বলে ফেলিছে। 75% মানুষ মারা গেছে, না খেয়ে মরে গেছে। মনে করি ভাবনা আজকে সেই আলোচনায় যাব না। কেন এটা করেছিল তাও আমার জানা আছে। ওই কাগজ নিয়ে যখন গুরুচাঁদের কাছে এলো, গুরুচাঁদ ডাক দিয়ে জানালো, শোনো, একদম 6 মাস যখন পূর্ণ হবে আগে গিয়ে খবর দেবে যে হ্যাঁ আমাদের পেয়ে গেছি, আমরা প্রমাণ দেব। খুলনায় সাহেব আসবে, ওরাও বসবে, আমার জীবনও বসা থাকবে, ওদের দিয়েই পড়াবে, কারণ ওগেই তো পণ্ডিতের সই করা কায়দা আছে। শ্যামাচরণ তর্ক অলঙ্কারের সই ফেলানোর কায়দা নেই। যখন খুলনা সাহেব এলো, ওই 12 জনও ছিল, জীবন জোয়ার দ্বারো বসা রয়, ওই কাগজ যখন দিল ওদের ধারে মাথায় গেল টনক নড়ি। এ কি রে বাবা, এ পালো কোন জায়গায়? শ্যামাচরণের স্বাক্ষরিত, এ প্রমাণ তো যথাযথ। তখন সাহেব বললেন, চেয়ার তো থাকলোই, চেয়ার তো থেকেই গেল। ওই রাস্তাটার নাম এত কষ্ট করে জোগাড় করতে হলো, তার জন্য পুরস্কার পেল। ওই রাস্তাটার নাম জীবন বাবুর রাস্তা দিয়ে দিল। এটার নাম জীবন বাবুর রাস্তা হয়ে গেল। এই ঘটনা কি আপনারা জানেন? কেউ জানেন না? না, আচ্ছা। উনি কইছে একটু জাতি তত্ত্বটা কবেন, ভালো কইছেন। এই জীবন বাবুর রাস্তায় কয়, কিন্তু সম্মান পায়। কিন্তু 52 কয়টার যে কয়টা ছিল ওকে জ্বালা থাকিয়ে গেল গায়ে, কটমটাচ্ছে মতো, উপায় তো নাই। শ্যামাচরণ সই করিস। 1891 সালে সেন্সাস, সেই সেন্সাস কমিটির সভাপতি ছিলেন মহেশ ন্যায়রত্ন। মহেশ ন্যায়রত্নকে বলা হলো, এদের আবার চন্ডাল বলে লিখে দাও। সে 1891 সালের সেন্সাসে যখন চন্ডাল বলে লিখে দিল, এর আগেই কিন্তু সিএস স্মিথ বাবা গুরুচাঁদের কবজায় এসেছিল। খ্রিস্টান ধর্ম দিতে এলো বাবা গুরুচাঁদ, তাকে ওরাকান দিবসে অস্ট্রেলিয়া দেখালো, গুরুচাঁদের ভক্ত হয়ে গেল। এই খবর এসে বাবা গুরুচাঁদের কাছে সিএস স্মিথ দিল, সর্বনাশ হয়ে গেছে। কি, আপনাদের সমাজকে আবার চন্ডাল বলে লিখে দিয়েছে সেন্সাসের মধ্যে, কি করা যায়? 6 বার সাহেবের দরবারে লিখিত দেয়, 1-2 বছর নয়। আমা, তোমাকে কি অধৈর্য হয়ে যাচ্ছ নাকি তোমরা? আজকে একটু শুনে যাও মা, কাজে লাগবে। তাহলে 91 থেকে 1911, 20 বছর লাগলো। 6 বার লিখিত দিয়েছিল। 6 বারের পরে ওই যে অনম্যান কমিশন করে সিএস স্মিথকে দিয়ে, যে আপনি দেখুন তো দেখি এরা প্রকৃত কি। সিএস স্মিথ রিপোর্ট দিয়ে দিল, এরা চন্ডাল নয়, এদের মধ্যে স্বয়ং ঠাকুর হয়েছে উদয়, এরা হরি বলে ঘোরাঘুরি যায়, এরা নারী পুরুষ একত্রে মিলে সবাই ধর্ম করে। এত ভক্তিমান সমাজের মানুষ খুব কম পাওয়া যায় চরাচরে। হরি বলে এদের নয়ন ঝরে, এর হৃদয় বড় কোমল। এইসব রিপোর্ট যখন গেল, তখন লাট সাহেব অর্ডার দিল, তাহলে যে গুরুচাঁদ ঠাকুর এই 20 বছর পর্যন্ত লড়াই করলো, তিনি আসুক। ওই সাহেবের দরবারে যেদিন বাবা গুরুচাঁদ যায়, ওই দিন রাজ পোশাক পরেছিল গায়ে, স্যুট পরে, কোট পরে, টাই বেঁধে, বুঝেছেন, মাথায় পাগড়ি বেঁধে।
যখন কলকাতার থেকে পোশাক এনে পড়লো নিজের গায়ে, মতুয়া যারা ডাক দিয়ে বলল, তারা বাবা আমরা তো গামছা পরা মানুষটা, তুমি এই পোশাক পরো কিসের দায়? তখন বাবা গুরুচাঁদ বলেছিল, তোরা একদিন রাজা হবি, তোরা একদিন সে অধিকার পাবি, তাই রাজ পোশাক আমি আগে পরে সেই অধিকার দিয়ে গেলাম তোদের। তোরা কি জীবন ভরে আর গামছা পরে থাকবি? তোরা লেখাপড়া শিখবি, রাজশক্তির অধিকারী হবি। সেই বাবা গুরুচাঁদ সাহেবের দরবারে গেল, সেখান থেকে সেই চণ্ডাল গালি মুছে কেটে দিয়ে নমশূদ্র করেছিল। জয় জয় বাবা গুরুচাঁদ, প্রেমানন্দে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। এই জন্যে বললাম, তোমরা কৃষ্ণ ভক্ত হও, কোনো আপত্তি নাই, রাম ভক্ত হও, অনুকূল ঠাকুরের ভক্ত হও, কালী ভক্ত হও, বাবা গুরুচাঁদের একটা ছবি আর বাবা হরিচাঁদের একটা ছবি যেন ঘরে থাকে, তাকে সম্মান দিও, তাই নাহলে বেইমানি করা হবে। তুমি অধিকার কিছু পেতে না গো, তোমার ধর্মীয় অধিকার ছিল না, তোমার অর্থনৈতিক অধিকারও ছিল না, তোমার শিক্ষার অধিকার ছিল না, যার জন্য অধিকার পেলে তুমি এসে বসুধায়, তাই বাবা বলে প্রণাম করি গুরুচাঁদের পায়। জয় বাবা গুরুচাঁদ, জয় বাবা হরিচাঁদ। এবার একটা গান গেয়ে প্রথমবারের মতো যাই সাঙ্গ করিয়ে দেখে পরে এসে আর কোন কোন কথা কয়। হরি বল।